আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 নেচারস ট্যাপেস্ট্রি এর এক্সপিরিয়েন্স 2.1.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং সেগুলোর উত্তর দিতে হবে। দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তারপর আমাদের যে উত্তরগুলো হবে সেগুলো আমাদের শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স 2.1.2তে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা এগুলোর উত্তরও করার চেষ্টা করব। তো আমরা দেখি। তো 1 নম্বর প্রশ্নটি বা এ নম্বর প্রশ্নটি হচ্ছে, ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতিকে ভালোবাসো? তো আমরা কিন্তু সবাই প্রকৃতিকে ভালোবাসি। তো এটার উত্তর কিন্তু একটা কমন উত্তর, ইয়েস। বি নাম্বার অ্যান্সার, ইয়েস আই লাভ নেচার। হ্যাঁ, আমি প্রকৃতিকে ভালোবাসি। এরপর বি নাম্বার প্রশ্নটি আমাদেরকে করতে বলেছে, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? তুমি কি নেচার বা প্রকৃতির ওপর কোনো কবিতা পড়েছো? প্রকৃতি রিলেটেড বা প্রকৃতি সম্পর্কিত কোনো কবিতা কি তুমি পড়েছো? এটা 2 নম্বরে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে, yes I have read a poem on nature. The name of the poem is I Wandered Lonely as a Cloud, which was written by William Wordsworth. হ্যাঁ, আমি নেচার সম্পর্কে একটি কবিতা বা প্রকৃতি সম্পর্কে একটি কবিতা পড়েছি। কবিতাটির নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটা লিখেছেন উইলিয়াম ওর্ডসওয়ার্থ। তো এখানে শুধু আমি এই পর্যন্তই কিন্তু এই উত্তরটা রাখতে পারতাম, কারণ এখানে কবিতাটির নাম এবং কবির নাম আমি দিয়েছি, কারণ পরবর্তীতে এটার প্রয়োজন হবে। তো ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি কিন্তু বর্তমান 8ম শ্রেণীর যে বই রয়েছে সেখানে কিন্তু এই কবিতাটি রয়েছে। সুন্দর একটি কবিতা, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপর সি নম্বরে আমাদেরকে বলেছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম? কবিতায় কবি প্রকৃতিকে কিভাবে বর্ণনা করেছেন? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেহেতু আমি পড়েছি এটা প্রকৃতি সম্পর্কে, সেহেতু আমাকে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতায় কবি প্রকৃতিকে কিভাবে বর্ণনা করেছেন সেটা লিখতে হবে। তো এটার উত্তরটা হবে এরকম, ইন দ্য পোয়েম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতায় দ্য পোয়েট হ্যাজ ডেপিক্টেড নেচার ভেরি বিউটিফুলি। কবি প্রকৃতিকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ আমি এই কবিতাটির কথা কিন্তু বলতেছি। দ্য পোয়েট হ্যাজ হাইলাইটেড দ্য বিউটি অব দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার ইন দিস পোয়েম। কবি এই কবিতায় ড্যাফোডিল ফুলের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ উপরের যে আমরা কবিতাটি 8ম শ্রেণীর ইংরেজি বইয়ের আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি কবি ড্যাফোডিল ফুলের বর্ণনা করেছেন। ড্যাফোডিল হচ্ছে এক ধরনের হলদে ফুল। তো এরপর দেখি, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য বিউটি অফ দিস ড্যাফোডিল ফ্লাওয়ার উইথ ভেরিয়াস অবজেক্ট ইন নেচার্স। কবি এই ড্যাফোডিল ফুলের সৌন্দর্যটাকে প্রকৃতির বিভিন্ন বস্তুর সাথে তুলনা করেছেন। তোমরা যদি কবিতাটি পড়ো তাহলে বুঝতে পারবে কবি এই ড্যাফোডিল ফুলের সৌন্দর্যটা, কবি এই ড্যাফোডিল ফুলে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি প্রকৃতির বিভিন্ন বস্তুর সাথে এই ড্যাফোডিল ফুলের তুলনা করেছেন। হি কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস টু দ্য মিল্কি ওয়ে। তিনি ছায়াপথের সাথে এই ড্যাফোডিল ফুলের তুলনা করেছিলেন। ছায়াপথে যেভাবে তারার মতো আলোকিতভাবে টিপ টিপ করে জ্বলতে থাকে, কবির কাছে মনে হয়েছে ড্যাফোডিল ফুলটাও কিন্তু সেভাবেই ছায়াপথে যেভাবে আলোকিত করে, ড্যাফোডিল ফুলটাও সেভাবে আলোকিত হয়ে আছে। অ্যান্ড ওয়েভস ইন দ্য বে, এবং সমুদ্রের তরঙ্গের সাথে, সমুদ্রের তরঙ্গ যেমন ঢেউয়ের মতো আছড়ে পড়ে, কবির কাছে মনে হয়েছে এই ড্যাফোডিল ফুলটা ঠিক বাতাসে সেভাবেই সমুদ্রের মতো তরঙ্গের মতো দুলতেছে। বাট ফাইন্ডস দ্য ড্যাফোডিল মোর স্টানিং, কিন্তু এই ড্যাফোডিল ফুলটাকে আরও আশ্চর্যজনক হিসেবে খুঁজে পেয়েছেন। অর্থাৎ এগুলোর চেয়েও যেন ড্যাফোডিল ফুলটা তার কাছে অনেক বেশি সৌন্দর্যময় হয়ে উঠেছে। ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে, দ্য পোয়েট হ্যাজ প্রেজেন্টেড দ্য ওয়ান্ডারফুল বিউটি অব নেচার ইন দিস পোয়েম। এক কথায় বলতে গেলে এই কবিতায় কবি প্রকৃতির সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
তো এটা কিন্তু হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন আমরা ডি নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের ইংলিশ বইয়ের, তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বইয়ের পুরো ইংরেজি বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। এরপর ডি নম্বর প্রশ্নটি দেখি। Does he use any literary elements like rhyming scheme, images or metaphor to describe nature? অর্থাৎ উপরে কবির কথা বলা হয়েছে, যে কবিতাটি আমরা লিখেছি সেই কবি কি কোন লিটারেরি এলিমেন্টস অর্থাৎ সাহিত্যিক কোনো উপাদান ব্যবহার করেছেন, যেমন রাইমিং স্কিম, ছন্দের ধরন, ইমেজেস চিত্র অথবা মেটাফর উপমা টু ডিসক্রাইব নেচার প্রকৃতিকে তুলে ধরতে তিনি কি এই ধরনের এলিমেন্টসগুলো ব্যবহার করেছেন কি না। তো একটা কবিতার আমরা কিন্তু জানি যে বিভিন্ন এলিমেন্টস থাকে, যেমন রাইমিং স্কিম, মেটাফর বা সিমিলি ব্যবহার করে কিন্তু একটা কবিতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। তো কবি ওই কবিতায় এই ধরনের কিছু ব্যবহার করেছেন কিনা সেটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে, তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার পড়া বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো ডি নম্বর প্রশ্নের উত্তর হবে ইয়েস, হি ইউজেস লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফর টু ডিসক্রাইব নেচার। হ্যাঁ, তিনি সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন রাইমিং স্কিম, ইমেজেস, মেটাফর প্রকৃতিকে বর্ণনা করার জন্য, প্রকৃতিকে আরও সুন্দরভাবে পাঠকদের মাঝে ফুটিয়ে তোলার জন্য তিনি এই সমস্ত জিনিসগুলো কবিতায় ব্যবহার করেছিলেন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতায় কবি এগুলো কিন্তু ব্যবহার করেছেন। তো রাইমিং স্কিম, ওই উপরের যে কবিতাটি আমরা দিয়েছি সেই রাইমিং স্কিম বা ছন্দের ধরনটা কীরকম হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে কবিতাটি পড়তে হবে, যার কারণে আমি এখানে কবিতাটি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো খুব ভালোভাবে। তো রাইমিং স্কিম নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু দীর্ঘক্ষণ সময়ের ব্যাপার, তাই আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওরটন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি লাইনের পরে কিন্তু এ বি সি এরকম কিছু লেটার দেওয়া হয়েছে। তো এই কবিতাটির রাইমিং স্কিমের যে প্রতিটি সেন্টেন্সের কিন্তু নাম দেওয়া হয়েছে সেটাই। এবং রাইমিং স্কিম বা ছন্দের ধরন আমরা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে সব শেষের অক্ষরের বা শেষের যে উচ্চারণটা হবে সেটা দেখব আমরা কীরকম। এখানে ক্লাউড, এখানে এক ধরনের শব্দ এসেছে, এবং দ্যাট ফ্লোরস আর হাই ওভার ভ্যালিস অ্যান্ড হিলস, এখানে কিন্তু আরেক ধরনের শব্দ এসেছে, যার কারণে এই লাইনের সাথে বা এই লাইনের যে ছন্দের ধরন আর এই লাইনের যে ছন্দের ধরন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। শেষের যে অক্ষর বা শেষের যে শব্দ দুটো শেষের উচ্চারণটা যদি মিলে যেত তাহলে আমরা বলতাম যে এই যে লাইন দুটোর ছন্দের ধরন একই ছন্দ অনুসরণ করেছে, যার কারণে কিন্তু এখানে এ নাম দেওয়া হয়েছে এবং এখানে বি নাম দেওয়া হয়েছে, কারণ দুটো ছন্দের ধরন আলাদা। এখন আমরা তৃতীয় লাইনটি দেখি। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই শ এ ক্রাউড, এখানে কিন্তু আবার এ নামকরণ করা হয়েছে, এ বি সি কিন্তু করা হয়নি, কারণ এই ক্লাউড এবং ক্রাউড দেখো উচ্চারণটা একই না, এটা কিন্তু একই ছন্দ অনুসরণ করেছে, যার কারণে এর নামকরণ করা হয়েছে এ এবং এর নামকরণ করা হয়েছে এ। আবার এটা কিন্তু আলাদা ধরন, যার কারণে এটার নামকরণ করা হয়েছে বি। তো এরপরে আমরা দেখি এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এখানে ডিলস এবং এখানে হিলস দুটোই কিন্তু মিলে যাচ্ছে, যার কারণে এটার নামকরণ করা হয়েছে এ বি এবং এটার নামকরণ করা হয়েছে বি। তো এগুলো কিন্তু রাইম স্কিম নির্ণয় পদ্ধতি, এভাবেই আমরা প্রতিটি কবিতার রাইম স্কিম নির্ণয় করতে পারবো। তো এই কবিতার রাইম স্কিমটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা যখন উত্তরে লিখবে তখন কিন্তু এগুলো তোমরা নাও লিখতে পারো, সবশেষে যে আমি উত্তরটা দিয়েছি সেটা লিখলেও হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে খুব সুন্দরভাবে কবিতাটি সহ এবং এর রাইম স্কিম কী হয় নির্ণয় করতে হবে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। এরপর পরের লাইনটি আমরা দেখি। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ, এবং এখানে পরের লাইনটিতে রয়েছে ব্রিজ। দেখো এই ট্রিজ যে রয়েছে, ট্রিজের সাথে কিন্তু উপরের কোনো শব্দের মিল নেই, যার কারণে এর আলাদা একটি নাম দেওয়া হয়েছে সি। এখানে বি পর্যন্ত শেষ হয়েছে এবং পরবর্তীতে আমরা দিলাম সি, এবং ব্রিজও কিন্তু ট্রিজের সাথে মিলে যাচ্ছে, যার কারণে এখানে সি নামকরণ দেওয়া হয়েছে। তারপর যদি আবার আমরা দেখি
কন্টিনিউস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন, এখানে শাইন রয়েছে, উপরের কোনো শব্দের সাথে কিন্তু মিল নেই, শেষের যে উচ্চারণ তার সাথে কিন্তু কোনো মিল নেই। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, যে উচ্চারণটি রয়েছে তার সাথেও কিন্তু উপরের কোনো মিল নেই, যার কারণে এটার আলাদা একটি নাম দেওয়া হয়েছে DE। যে স্টেটস ইন নেভার এন্ডিং লাইন, শাইন এবং লাইন একই রাইমিং স্কিম কিন্তু অনুসরণ করেছে, যার কারণে এর নামকরণ করা হয়েছে ডি। তো এভাবেই কিন্তু সবশেষে এফ পর্যন্ত রয়েছে, এভাবে যতগুলো লাইন থাকবে সেভাবেই আমরা এভাবে একটি একটি লাইনের নাম অনুসারে কিন্তু রাইমিং স্কিমটা নির্ণয় করতে পারি। তো এখানে মূল যে অ্যান্সার সেটা হচ্ছে এটি, এই লাইনটি, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ ABABCCDEDEFF। ঠিক এভাবেই আমরা যে পাশের শব্দগুলো লিখলাম সেটাই এখানে লিখতে হবে, ABABCCDEDEFF। এভাবে কিন্তু আমরা সবগুলো কবিতার রাইম স্কিম নির্ণয় করতে পারবো। কবিতার যে শেষের লাইনের যে শেষের অক্ষরটি রয়েছে সেটার উচ্চারণ আমরা দেখব এবং পরবর্তী লাইনের উচ্চারণটা দেখব। যদি একই হয় তাহলে আমরা নাম একই দিব, আর যদি আলাদা হয় তাহলে আমরা নাম আলাদা দিব। তো এভাবে আমরা নির্ণয় করব। তো এখন আমরা রাইম স্কিম গেল, এখন কিন্তু আমরা এই কবিতায় ইমেজেস ব্যবহার করা হয়েছিল কি সেটা আমরা দেখব এবং তারপর মেটাফোর্স দেখব। এটা কিন্তু আমরা ডি নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে, ইমেজেস তিনি কি কোন ইমেজেস এখানে ব্যবহার করেছেন। হি ইউজেস ইমেজেস অফ ফ্লাওয়ার্স, স্টার্স, ওয়েভ টু ক্রিয়েট ভিভিড পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড। তিনি ফ্লাওয়ার, ফুলের, তারার, সমুদ্রের তরঙ্গের চিত্র এঁকে রিডারের মনে একটা পরিষ্কার ছবি এঁকে দিয়েছেন। অর্থাৎ এখানে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, পরিষ্কার শব্দ, উপমামূলক যে শব্দগুলো ব্যবহার করেছেন, সেই শব্দগুলোই যখন পাঠকরা পড়বে তাদের মনে একটা চিত্র এঁকবে, ওই কবিতা সম্পর্কে বা ওই লাইনগুলো সম্পর্কে একটা মনস্তাত্ত্বিক একটা চিত্র আর্ট করবে, সেটাই কিন্তু এখানে কবিতায় বলা হয়েছে। এরপর মেটাফোর্স মানে হচ্ছে উপমা। লোনলি অ্যাজ এ ক্লাউড, হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, ইটিসি আর মেটাফোর্স হি ইউজড ইন দ্য পোয়েম। এই সমস্ত মেটাফোর্স বা উপমাগুলো তিনি ব্যবহার করেছেন। যেমন অ্যাজ এ ক্লাউড, মেঘের সাথে তুলনা করেছেন। ড্যাফোডিল ফুল একঝাঁক, সেটা তিনি বলেছেন। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার, তারার সাথে তুলনা করেছেন। এগুলো কিন্তু তিনি উপমা হিসেবে ব্যবহার করেছেন, ড্যাফোডিল ফুলের উপমা ফুটিয়ে তুলেছেন। These metaphors contribute to the vivid and imaginative language used in the poem. এই উপমাগুলো একটা কল্পনাপ্রবণ এবং প্রাণবন্ত ভাষা ফুটিয়ে তোলার জন্য অবদান রেখেছেন। তো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। তো ডি নাম্বার যে এক্স্যাক্ট বা মূল অ্যান্সার সেটা হবে কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার প্রশ্নের উত্তরটি হচ্ছে এটা। আমরা এইভাবে প্রথমেই লিখব, ইয়েস he uses literary elements like rhyming scheme, images or metaphor to describe nature like rhyming scheme। এটার উত্তর হবে এটা, ইমেজেস এবং মেটাফোর্স। এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। তো তোমরা যাতে বুঝতে পারো যে রাইমিং স্কিমটা কি, সেজন্যই কিন্তু আমি কবিতাটি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে রাইমিং স্কিমটা নির্ণয় করেছি কবিতায়। তো এখন আমরা ই নাম্বার প্রশ্নটি দেখি। আমার প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো এই লিটারারি বা সাহিত্যিক উপাদানগুলো ব্যবহার করে কবিতাটিকে আরো চমৎকার করে তুলেছে? উপরে যে আমরা পড়লাম মেটাফোর্স, ইমেজেস এবং রাইমিং স্কিম, এই তিনটি ব্যবহার করে কবিতাটিকে ইন্টারেস্টিং করেছে। অবশ্যই এই তিনটি ব্যবহার করার ফলে বা কবিতায় এই রাইমিং স্কিম, ইমেজেস এবং মেটাফোর্স বা সিমিলি ব্যবহার করার ফলে আমাদের যারা আমরা কবিতা পড়ি তাদের মনে কিন্তু একটা খুব ভালো লাগা একটা সৃষ্টি করে, কারণ আমরা তখন কবিতাটি বুঝতে পারি, কবি আসলেই কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি, যার কারণে কিন্তু কবিতাটি পড়তে আরো ভালো লাগে। তো এটার উত্তর হবে ইয়েস, আই থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি মনে করি লিটারারি এলিমেন্টস ব্যবহার করার ফলে কবিতাটি ইন্টারেস্টিং বা চমৎকার হয়। বিকজ দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস ইন দ্য পোয়েম হেল্পস টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ইসেন্স অফ দ্য পোয়েম। কারণ কবিতায় এই লিটারারি এলিমেন্টসগুলো ব্যবহার করার ফলে আরও ভালোভাবে কবিতার সারমর্মটা বুঝতে সাহায্য করে। যখন আমরা কবিতার সারমর্ম বুঝতে পারবো, কবি কি বোঝাতে চেয়েছে সেটা বুঝতে পারবো, তখন কিন্তু কবিতাটি পড়তে আমাদেরকে ভালো লাগবে। তো অবশ্যই এই নাম্বার অ্যান্সার হবে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।